আমরা আজকে একটি নিউটনীয় বলবিদ্যার গাণিতিক সমস্যার সমাধান করব। সো এটা এই বছর এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের একটি কোয়েশ্চেন ছিল। সো আমরা এই কোয়েশ্চেনটার টপিক বিস্তারিত সলিউশন করব এবং একটু বুঝার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা আমরা একটু দেখি যে ৬,০০০ কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ট্রাক হতে 0.1 কেজি পার সেকেন্ড হারে ছিদ্রপথে বালু পড়ে যাচ্ছে। 30 মিনিট পরে ট্রাকটিকে 10 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। 30 মিনিট পর ট্রাকের বেগের মান নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল আমরা একটু ফিগার আউট করি যে বালু ভর্তি ট্রাকটা কোন দিকে যাচ্ছে এবং বালু ট্রাক থেকে কিভাবে পড়ছে। তো সেজন্য আমরা আগে একটু ট্রাকের আনুপাতিক চিত্র আঁকার একটু ট্রাই করি। এটা হচ্ছে আমাদের ট্রাক। তো ধরে নিচ্ছি যে ট্রাকটা ডান দিকে যাচ্ছে, ভি বেগে। সো ভি ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার/আওয়ার। এখন বালু কিভাবে পড়ছে? তো ধরে নিচ্ছি বালু পড়তেছে এভাবে নিচের দিকে। এটা হচ্ছে বালু পড়তেছে নিচের দিকে। এখন ট্রাকের ভর দেওয়া আছে, ধরে নেই ট্রাকের ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ৬,০০০ কেজি। বালু ভর্তি ট্রাক এত বেগে যাচ্ছে, ভি ভি হচ্ছে কার? ট্রাকের। 72 কিলোমিটার/আওয়ার। আমরা এখন এককটা চেঞ্জ করব না, আমরা আগে কনসেপ্টটা বুঝার ট্রাই করি, এরপরে আমরা সেটা অ্যাপ্লাই করব। সো আমরা গিভেন ইনফরমেশন গুলা জাস্ট লিখছি যে বালু ভর্তি ট্রাক হতে 0.1 কেজি হারে বালু ছিদ্রপথে নিচে পড়ে যাচ্ছে, তার মানে নিচের দিকে বালু পড়তেছে। ওকে, সো ডিএম ওভার ডিটি এটার মানে হচ্ছে ভরের পরিবর্তন সময়ের সাপেক্ষে, তার মানে ভরের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু 0.1 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, এবং 30 মিনিট পর ট্রাকটিকে 10 মিটার দূরত্বে থামানো হলে 30 মিনিট পর ট্রাকের বেগের মান কত? তো এখানে আমরা একটু দেখি যে গতিটা কিভাবে আছে, এরপরে আমরা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল এখানে এখানে যদি আমরা তাকাই যে ট্রাক যাচ্ছে ডান দিকে, তার মানে ট্রাকের গতি হচ্ছে হরাইজন্টাল এক্স ডিরেকশনে। সো আমি এখানে জাস্ট দেখাই এক্স ডিরেকশনে ট্রাকের গতি। ওকে, সো এক্স ডিরেকশনে ট্রাকের গতি। সো এক্স ডিরেকশনে ট্রাকের গতি। আর ওয়াই ডিরেকশনে কি? ওয়াই ডিরেকশনে নেগেটিভ ওয়াই ডিরেকশনে প্লাস এক্স ডিরেকশনে ট্রাকের গতি, মাইনাস এক্স ডিরেকশনে বালু পড়ছে। তাহলে একটা জিনিস বলো তো, যে ট্রাকের গতির উপর বালুর গতির কি কোনো ইফেক্ট আছে নাকি নাই, সেটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। যে ধরো ট্রাকের গতি হচ্ছে এই দিকে, ভি ভি বেগে। ওকে, এটা আমাদের এক্স এক্সিস আর এটা আমাদের ওয়াই এক্সিস। এখন বালু নিচে পড়ে যাচ্ছে, বালু নিচে পড়ে যাচ্ছে, সেটা আমরা কিভাবে দেখব? তোমাদেরকে একটা কমন কোয়েশ্চেনের কথা বলি। ধরো একটা বেলুন, এই যে একটা বেলুন থেকে তোমার পাথর পড়ে যাবে। তো বেলুনটা উপরের দিকে যাচ্ছে, বেলুনটা উপরের দিকে যাচ্ছে ধরো ভি ব্যাগে। আর মানে ওই মুহূর্তে ব্যাগটা যে মুহূর্তে পাথরটা পড়ে যাবে, তাহলে এই পাথরের ব্যাগটা কি হবে? পাথরটা যখন পড়ে যাবে তখন হচ্ছে পাথর এই ভি ব্যাগটা অর্জন করবে, অর্জন করে পিছনে মানে এরপরে উপরে উঠবে, এরপরে নিচে যাবে। তার মানে পাথরের এই যে ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগটা তখন কত হবে? ভি ব্যাগ হবে। ঠিক আছে, তাহলে এটা পাথর আর এটা কি? বেলুন। তো এই দিকে একটু চিন্তা করো তো, বেলুনের উপর কোন গতির সূত্র কার্যকর হবে? এইটা মূলত প্রথম সূত্র। এমনকি সেম টু সেম কনসেপ্ট হচ্ছে এখানে। তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের রাস্তা। এখন তোমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন, যে ট্রাক থেকে, তো এটা হচ্ছে আমাদের ট্রাক, এই ট্রাক হচ্ছে আমার ডান দিকে যাচ্ছে। এখন ট্রাক থেকে বালিটা কোন দিকে পড়বে? আমি তিনটা অপশনের কথা বলবো। এক নাম্বার হচ্ছে এই নিচের দিকে, লাল দিয়ে দেখাচ্ছি, লাল না সবুজ দিয়ে দেখাই। নিচের দিকে এক নাম্বার পথ। দুই নাম্বার পথ হচ্ছে ডান দিকে প্যারাবোলা আকারে। তিন নাম্বার পথ হচ্ছে বাম দিকে আবার প্যারাবোলা আকারে। ঠিক আছে, তো এই জিনিসটা একটা ভিজুয়ালাইজ করতে পারো তোমরা ট্রেনের মধ্যে যখন আমরা বল ফেলে দিই। আচ্ছা দেখো, কখন কোন পথ নিবে সেই জিনিসটা একটু আমরা
বুঝার ট্রাই করি। তো ধরো ট্রেনের জানালা দিয়ে তুমি যখন বল ফেলে দিবা, ট্রেন হচ্ছে এ ত্বরণে গতিশীল, ঠিক আছে? তো ট্রেন এই ত্বরণে গতিশীল, তাহলে এই বস্তুটা যেই বলটাকে তুমি ফেলে দিতে যাচ্ছ জানালা দিয়ে, সে অপোজিট ডিরেকশনে ফোর্স ফিল করবে, সিউডো ফোর্স। সো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে আমরা যখন এটা ক্যালকুলেট করব, এদিকে কাজ করতেছে এ, এদিকে নিচের দিকে কাজ করতেছে জি, তাইলে বস্তুর উপরে বস্তুর উপরে কার্যকর যে ইফেক্টিভ ত্বরণ সেটা কোন দিকে হবে, এই বরাবর হবে, তখন বস্তুর গতি হবে এই দিকে, রাইট? তাহলে এখন কি এ বলতে কিছু আছে এই সিনারিওতে? তার মানে এখানে এ বলতে কিন্তু কিছু নেই। তাইলে আবার চিন্তা করো, তাইলে আবার বুঝি যে এই হচ্ছে আমার ট্রাক, ডান দিকে যাচ্ছে। এইখান থেকে বালি অ্যাকচুয়ালি কিভাবে পড়বে? তার উপরে কোনো ধরনের ত্বরণ কাজ করতেছে না, তাহলে ত্বরণ শূন্য তার উপরে, এই বালুর উপরে। তো বালুর উপরে যদি ত্বরণ শূন্য হয়, তাহলে সে এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, তাহলে সে সোজা নিচের দিকে যাবে। ওকে, ফাইন, তাহলে আমরা সেটা বুঝে নিলাম। এবার আরেকটা জিনিস, যে বালুর ব্যাগ কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। সেটা কত? সেটা কিন্তু 0। ওকে, সো বালুর ব্যাগ ট্রাকের সাপেক্ষে 0। তাহলে আমরা এখন থ্রাস্ট ক্যালকুলেট করব, মানে এই যে ট্রাকের উপরে বালু কি পরিমাণ ধাক্কা বল প্রয়োগ করতেছে। সো আমরা জানি এফ থ্রাস্ট ইজ ইকুয়াল টু, আমি ভেক্টর সাইন দিয়ে লিখতেছি, ভি রিলেটিভ ইন্টু ডিএম ওভার ডিটি। ভি রিলেটিভটার মানে কি? ভি রিলেটিভটার মানে হলো এটা, কার সাপেক্ষে কার বেগ? ট্রাকের সাপেক্ষে বালুর বেগ, কি এখানে 0। এখন এই যে ধাক্কা বলটা এখানে 0 হয়ে গেল, এখন এখানে দেখো যে রিলেটিভ ভেলোসিটিটা সেটা 0 হয়ে গেল। সো ডিএম ওভার ডিটি, তাইলে এখানে ধাক্কা বল কি আসতেছে? ধাক্কা বল 0 আসতেছে। সো বালুর বেগ ট্রাকের সাপেক্ষে কিন্তু 0। এখন এইদিকে একটা জিনিস খেয়াল করো, যে ভূমির সাপেক্ষে আমরা যদি সিনারিওটা কনসিডার করি, তাইলে সেই সিনারিওটা কেমন হবে? সো ভূমির সাপেক্ষে কিন্তু বেগ 0 না, ভূমির সাপেক্ষে মানে নট ইজ ইকুয়াল টু 0, ব্যাগ নট ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখন ওইটা আলোচনা করব। সো ট্রাক, আমরা যেহেতু বেলুনের ব্যাপারটা দেখছিলাম, বেলুনের ব্যাপারটা কি ছিল, যে বেলুন থেকে যদি একটা আহ, বস্তু পড়ে যায়, তাইলে সেই বস্তুটার যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা বেলুনের বেগের সমান এবং একই দিকে থাকে, তাৎক্ষণিক বেগটা ওই টাইমে। ঠিক তেমনি ট্রাক যদি এই দিকে যায়, ট্রাক যদি এইদিকে যায় ভি বেগে, তাইলে এইখানে এই দিকেও হচ্ছে, বা এইদিকে আমি এখানে ধরলাম বালিটা কোন দিকে যাবে, ঠিক বালিটাও আসলে একই দিকে ভি বেগ প্রাপ্ত হবে। ক্লিয়ার? আমি ধরে নিলাম ডিএম পরিমাণ বালি ভি বেগ প্রাপ্ত হবে। তাইলে তুমি আবার চিন্তা করো তো, ভূমি থেকে জাস্ট বালিটা হয়তো এদিকে ভি ব্যাগে এইভাবে পড়বে। ওকে, এখন এই সিনারিওটা তুমি কিসের সাথে কনসিডার করতে পারো? আমরা গতিবিদ্যায় একটা টপিক করে থাকি, যে ধরো এই হলো আনুভূমিক রেখা, এই আনুভূমিক রেখায় এই আনুভূমিক রেখায় একটা বস্তু যে আনুভূমিকের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে পড়ছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত তৈরি হচ্ছে এখানে? থিটা ইজ ইকুয়াল টু 0। থিটা ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাইলে এই দিকে ভেলোসিটি, ধরো এটা ভি ভেলোসিটি, আর এইদিকে এটা ভি এক্স, এদিকে ভি, আর এটা হচ্ছে ভি। ওকে, তাহলে ভি এক্স আসতেছে ভি কস 0 ডিগ্রি, তার মানে ভি, আর ভি ওয়াই আসতেছে ভি সাইন 0 ডিগ্রি, তার মানে 0, তার মানে এই দিকে ভি 0। সো আশা করি আমরা বুঝতে পারতেছি যে ব্যাগটা অ্যাকচুয়ালি কোন দিকে লাভ করতেছে। ক্লিয়ার? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বালি পড়তেছে নিচের দিকে আনুভূমিকের সাপেক্ষে। তুমি সেটা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো, যদিও আমরা সমবেগ মেনটেন করতে পারবো বলে মনে হয় না এক্সপেরিমেন্টালি, বাট আমরা ফ্রিকশন এন্ড হচ্ছে এয়ার ফ্রিকশন বা অন্যান্য ধরনের যত বাধা আছে ওইগুলাকে কনসিডার না করে জিনিসটা আসলে এরকমই আইডিয়াল কেস হয়ে যাবে। সো ট্রাকের সাপেক্ষে ট্রাকের সাপেক্ষে দেখা যাবে যে ট্রাকের সাপেক্ষে কার বেগ? বালির বেগ কি আসতেছে? 0 আসতেছে। কিভাবে দেখো, এই যে ভেলোসিটি অফ স্যান্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রাক। এখন
এই যে ভেলোসিটি অফ স্যান্ড এবং ট্রাক, এই যে এগুলা কার সাপেক্ষে? এগুলো হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে আমার এই ইয়ের ব্যাগ কত, স্যান্ডের ভেলোসিটি কত? এই যে ডান দিকে যাচ্ছে, ডান দিকে, ডানে ভি, আর ট্রাকের ভেলোসিটি ভি। দুইটা কিন্তু এক্স এক্সিসে, এগুলো কিন্তু এক্স এক্সিসে। ঠিক আছে, এক্স এক্সিসে, তাহলে কিন্তু জিরো আসতেছে। তো ওই সিনারিওতে কোনো ধরনের মানে ট্রাকের সাপেক্ষে কোনো ধরনের হরিজন্টালি ফোর্স বা ভেলোসিটি কাজ করতেছে না, সেজন্য নিচের দিকে পতিত হচ্ছে। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, যে ট্রাক থেকে দেখবে যে সে ডিরেক্টলি নিচের দিকে যাচ্ছে, আর বাইরে থেকে মানুষ দেখবে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে পড়তেছে, ট্রাকের গতির সাপেক্ষে কিন্তু। ওকে, এটা কিন্তু ট্রাকের বিপরীত গতির সাপেক্ষে না। এখন একটা জিনিস আমরা এখানে দেখি, যে এফ থ্রাস্ট 0। এখন এই এফ থ্রাস্ট এক্সটার্নাল নাকি ইন্টারনাল, কি হবে? সো আমাদেরকে এখন সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে। সিস্টেমের উপরে ফোর্সের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা দেখবো যে এটা এক্সটার্নাল নাকি ইন্টারনাল। সো এই যে ট্রাকটা যাচ্ছে, ট্রাকের একটা ভেলোসিটি আছে রাইট ডিরেকশনে, এন্ড ট্রাক থেকে যখন বালুটা আলাদা হয়ে যাচ্ছে, এই বালি যে আলাদা হয়ে যাচ্ছে, তাইলে অনলি আমরা ট্রাকের সিস্টেমটাকে যদি নেই, অনলি সিস্টেম যদি ট্রাক নেই, তাইলে আমার এখানে বালি কি কোনো ধরনের বল প্রয়োগ করলো? উত্তর হচ্ছে না। তার মানে অনলি ট্রাকের সিস্টেমে বালি কোনো বল প্রয়োগ করেনি। এখন কোন ধরনের বল? অবশ্যই বাহ্যিক বল। এখন বাহ্যিক বল হিসেবে কে হতে পারতো এখানে? বাহ্যিক বল হিসেবে হতে পারতো ধাক্কা বা থ্রাস্ট। ঠিক আছে, তো সেটা কি? সেটা জিরো। তার মানে বাহ্যিক বল জিরো, তার মানে কোনো বল প্রয়োগ করেনি। তার মানে পূর্বে গতিতে ছিল, পরবর্তীতে একই গতিতে থাকবে। এটা কোন সূত্র? এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র। এটা নিউটনের প্রথম সূত্র। আমি আবারও বলতেছি, এটা নিউটনের প্রথম সূত্র। ক্লিয়ার? এই কোয়েশ্চনটা ছিল নিউটনের প্রথম সূত্রের অ্যাপ্লিকেশন, বা আমরা নিউটনের প্রথম সূত্র কিভাবে খাটাবো। তাহলে এখন দেখো, এমনকি এই সিনারিওতে ভর পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না সেটার উপরে ইফেক্ট ফেলে না, কেননা কোনো ধরনের বলই এই সিস্টেমের উপর প্রয়োগ করা হয়নি, বা তাদের মধ্যে বালি এবং ট্রাকের মধ্যে যে ইন্টারেকশন কাজ করতেছে সেখানেও কোনো ধরনের বল নেই। সো ভুল সমাধান হচ্ছে, আমরা মনে করি যে পি ইনিশিয়াল যখন বালি পড়ে নাই, বালি প্লাস প্রাক, বালি প্লাস প্রাক মানে টোটাল ভর, টোটাল ভর ইনটু টোটাল ব্যাগ। তার মানে এম হচ্ছে ইনিশিয়াল মাস অফ ট্রাক প্লাস স্যান্ড, আর ফাইনালটা কি? ফাইনালটা হচ্ছে এম ড্যাশ। তার মানে এম ড্যাশ হচ্ছে এম মাইনাস, এম মাইনাস কি হবে? এম যতটুকু অংশ পড়ে যায়, মানে পড়ে গেছে যতটুকু অংশ, পড়ে যাওয়া অংশ, মাইনাস এম ইনটু ভি ড্যাশ। তাহলে আমরা এখানে লিখি কি? পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। এখান থেকে আমরা পাবো এম ভি ইকুয়াল টু এম ড্যাশ ভি ড্যাশ। সো এম ভি ইজ ইকুয়াল টু এম মাইনাস এম ইনটু কি আসবে এখানে? ভি ড্যাশ। সো আমরা এখান থেকে ভি ড্যাশ পাবো, ভি ড্যাশ ইজ ইকুয়াল টু এম ভি ওভার এম মাইনাস এম। এখন এই সলিউশনটা কেন ভুল? ভুল কেন? আমরা ভেলোসিটি 12 কিলোমিটার/আওয়ার পেয়েছি, তবে এখানে আরেকটা কনসেপচুয়াল মিস্টেক আছে। আমরা যেই এই ভুল সমাধানের ক্ষেত্রে আমরা যে এই জিনিসটা অ্যাপ্লাই করেছি, এই জায়গায় মূলত মেইন ভুলটা হয়েছে। এই যে এইটা কমপ্লিটলি আমরা এই লাইনটা ঠিক লিখছি, বাট পরবর্তী লাইনটা হচ্ছে পুরোপুরি ভুল করেছে। তো আমরা ভুল সমাধানটা দেখলাম, এখন আমরা বিস্তারিত সমাধান দেখব, কিভাবে আমরা কি অ্যাপ্লাই করব,
যে কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণশীলতা এই সিনারিওতে কিভাবে অ্যাপ্লাই করে আমরা সমাধান পেতে পারি। তো সঠিকভাবে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই। তো এখন দেখো, আমরা ইনিশিয়ালি হিসেব করব, আমরা ফাইনালি হিসেব করব। ঠিক আছে, তাহলে ট্রাক যখন গতিশীল, ভি ব্যাগে তার ভর হচ্ছে এম, তাহলে ইনিশিয়ালি মোমেন্টাম আমার কি এম ই। ফাইনালি দেখো তো কি হচ্ছে, ফাইনালি এখানে যে ঘটনাটা ঘটতেছে এইটা আসলে আমরা বুঝে উঠতে পারি না। এখান থেকে ডিএম ভরের বস্তু নিচের দিকে যায়, আর ডিএম ভরের বস্তু আমার ভি ব্যাগ প্রাপ্ত হয়, আর বাকি থাকে কি এম মাইনাস ডিএম পরিমাণ ডান দিকে যাচ্ছে ফাইনাল ভেলোসিটিতে, তার মানে ভি ফাইনাল। ঠিক আছে, তার মানে ফাইনালি আমি যেই অংশটা লিখবো, ফাইনাল মোমেন্টাম হচ্ছে গতিশীল ট্রাক প্লাস বালি, আর আরেকটা হচ্ছে পরন্ত বালি। এখন বলো তো, পরন্ত বালির কি হরিজন্টাল ভেলোসিটি আছে? ইয়েস আছে। সে এক অক্ষ বরাবর ভি বেগ প্রাপ্ত হয়, আর সে গতিশীল ট্রাক প্লাস বালি এক অক্ষ বরাবর ভি ফাইনাল ভেলোসিটি প্রাপ্ত হয়। তাহলে এবার বলতেছি যে ডিএম পরিমাণ বালি যদি নিচে পড়ে যায়, তাহলে গতিশীল ট্রাক প্লাস বালির ক্ষেত্রে সেটা কি হবে? এম মাইনাস ডিএম, এতটুকু আমার ভর থাকবে টি সময় পরে, টি সময় পর, ইন্টু ভি ফাইনাল প্লাস পরন্ত বালি কিভাবে থাকবে, মানে পরন্ত বালির ক্ষেত্রে ভরবেগ কি হবে? ডিএম পরিমাণ ভি বেগে পড়তেছে। সেই ভি বেগটা কি? ইনিশিয়াল ভি বেগ, কিন্তু এটা কিন্তু সেই ইনিশিয়াল, এই যে ইনিশিয়াল ভি বেগ একই ভেগে গতিশীল থাকতেছে। ঠিক আছে, তাইলে আমরা পরবর্তী পেজে এটা ক্যালকুলেশনটা করে দেখি যে পি ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা লিখতে পারি পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। সো পি ইনিশিয়ালের ক্ষেত্রে আমরা কি পাবো? এম ভি। আর পি ফাইনালের ক্ষেত্রে গতিশীল অংশ কি হবে? এম মাইনাস ডিএম ইন্টু ভি ফাইনাল প্লাস যেতটুকু বালি নিচে পড়ে যাচ্ছে ডিএম পরিমাণ ইন্টু ভি। ঠিক আছে, এখন দেখো এই পাশটা আমরা এদিকে নিয়ে আসি, তাইলে এম মাইনাস ডিএম, এভাবে আমার লেখাটা ঠিক হয় নাই, এম ভি আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস ডিএম ইন্টু ভি ইজ ইকুয়াল টু এম মাইনাস ডিএম ইন্টু ভি ফাইনাল। তাহলে তুমি আবার এই পাশে দেখো কি লিখতে পারো, ভি কমন নিব, তার মানে এম মাইনাস ডিএম ইন্টু ভি ইকুয়াল টু এম মাইনাস ডিএম ইন্টু ভি ফাইনাল। ঠিক আছে, তাহলে এবার তুমি দেখো তো এই অংশ কাটা যায়, তাহলে ভি ইনিশিয়াল আমরা এটার ইনিশিয়াল হিসেবে লিখি, তাহলে আমাদের বুঝতে আসলে সুবিধা হবে। ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ভি ফাইনাল ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। আশা করি আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি। তাইলে আমরা মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করার সময় যে ভুলটা করে থাকি, এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করি না। সো এই যে ভুলটা করে থাকি, সেই ভুল করার কারণে মোমেন্টাম কনজারভেশন দিয়েও আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি না। সো আশা করি বুঝতে পেরেছি কোথায় আমরা কনসেপচুয়াল মিস্টেকটা করে থাকি এবং যে কারণে আমাদের ভুল অ্যান্সার এসে থাকে। সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সো সবার আশা করি এই টপিকের উপরে কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে।